আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে পরিণতি ও নাগরিকতা বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই করোনা মহামারীর মধ্যে অনেক দিন হয়ে গেল ক্লাস হয় না। আজকে তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ, কিন্তু তোমাদের নবম শ্রেণীতে তোমাদের সাথে আমাদের কোনো দেখা হয় নাই। প্রিয় শিক্ষার্থী, গত কিছুদিন আগে তোমাদের সাথে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হয়েছিল, তোমরা অ্যাসাইনমেন্ট দিয়েছিলে। তো করোনা বৃদ্ধি পাওয়ার কারণে আবারও অ্যাসাইনমেন্টটা বন্ধ রয়েছে। তো সরকার কি করেছে, নির্ধারিত করেছে যে বাড়িতে বা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা বাড়িতে বসে ক্লাস করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসে ফিরে যাচ্ছি। আমি যে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব, পরিণতি ও নাগরিকতা কী। পরিণতি ও নাগরিকতা কী এই বিষয় নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। পরিণতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আমি আবার বলছি, খেয়াল করো, পরিণতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে কি পরিণতিও কি একটি বিজ্ঞান? কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পরিণতিতে আলোচনা করা হয়। আমি আবারও বলছি, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পরিণতিতে কি করা হয়? আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই অধ্যায়ে পরিণতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন দিক, কী দিক? যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনায় স্থান পেয়েছে। আমি আবারও বলছি, প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো আমি কি বলেছি। যেহেতু তোমরা নতুন ক্লাসে উঠেছ, তোমাদের পরিণতি সম্পর্কে কোনো ধারণাই নেই। তো তোমরা আজকে সঠিকভাবে একটা ধারণা নিয়ে যাবে। আর যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাসে আমি আবারও বলছি, পরিণতি ও নাগরিকতা বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আমি কি বলেছি? পরিণতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পরিণতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কী ধারণা থাকা প্রয়োজন? নাগরিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে পরিণতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন দিক, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পড়া টেবিলেই থাকবে, পড়া নিয়েই থাকবে, ব্যস্ত থাকবে, বাহিরে খুব কম যাবে। যেহেতু এই করোনা মহামারী বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছে, এই করোনা থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের করোনা থেকে বাঁচার একমাত্র উপায়, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, বেশি বেশি ঘরে থাকবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিণতি ও নাগরিকতা কী। পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স। আমি আবার বলছি, পরিণতির ইংরেজি শব্দ কি? সিভিক্স। CIVICS, সিভিক্স। আমি কি বলেছি? পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দ দুইটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। আর নাগরিকের ইংরেজি শব্দ কি? সিটিজেন। আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, সিটি স্টেট। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। কি বলেছি আমি? যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত। কি বলেছি? শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী থেকে নাগরিক বলা হতো।
দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনায় ছিল পরিণতির বিষয়বস্তু। আমি আবার বলছি, কি বলছি? দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনায় ছিল পরিণতির মূল বিষয়বস্তু। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল কত? 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তোমরা লক্ষ্য করো, যাদের বয়স 18-র নিচে তারা কি ভোট দিতে পারে? তারা ভোট দিতে পারে না, কারণ 18 বছরের নিচে যারা, তারা অবশ্যই প্রাপ্তবয়স্ক না। আর একজন লোক যদি প্রাপ্তবয়স্ক না হয়, তার ভোটাধিকার নাই, তার বুধ শক্তি কম থাকে, তার চিন্তা চেতনা বিশ্লেষণ করার মতো অ্যাবিলিটি কম থাকে। তাই 18 বছর বয়স্ক পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত 18 বছর বয়স না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না, সে অ্যাডাল্ট না। প্রিয় শিক্ষার্থী, যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন। কি বলেছেন? পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা। কে বলেছে? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, আমি দেখো তোমাদেরকে লিখে দিচ্ছি সংজ্ঞাটা, তোমরা খেয়াল করো। কে বলেছেন? ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইট। ইনি কোন দেশের বিজ্ঞানী? ব্রিটিশ বিজ্ঞানী। ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন। আমি আবারও বলতেছি, কি বলেছেন তিনি? পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা। পরিণতি কি? জ্ঞানের সেই মূল্যবান শাখা। কি শাখা? যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। তোমরা কি করেছ দেখো, ব্রিটিশ বিজ্ঞানী এমন একজন বিজ্ঞানী যিনি বলেছেন পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুটি অর্থে আলোচনা করা যায়। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? প্রিয় শিক্ষার্থী, দুটি অর্থে আলোচনা করা যায়। আবার ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু। সুতরাং বলা যায়, নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পরিণতি ও নাগরিকতা বলা হয়।
আমি আবারও বলছি, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট কি বলেছেন তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। লক্ষণীয় বিষয়বস্তু হলো, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুটি অর্থে আলোচনা করা যায়। ব্যাপক অর্থে পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু। সুতরাং বলা যায়, নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবনের সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পরিণতি ও নাগরিকতা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে জেনেছি পরিণতি ও নাগরিকতা কি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। কি লিখেছি আমি? পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক ও বিস্তৃত। নিম্নে আমরা এর পরিসর বা বিষয় বস্তু নিয়ে আলোচনা করব। কি বলেছি আমি? পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। নিম্নে আমরা এর পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। 1 নম্বর, নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমরা বলতে পারি পরিণতি ও নাগরিকতার বিষয়ের পরিসর বা বিষয়বস্তু 4 ধরনের হয়ে থাকে সাধারণত। 4 ধরনের মধ্যে কি কি বিষয়বস্তু আছে সেটি আমি এখন তোমাদের বোর্ডে লিপিবদ্ধ করব। তাহলে 1 বলেছি আমি কি? নাগরিকতার অধিকার ও কর্তব্য। নাগরিকতার অধিকার ও কর্তব্য। 2, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। তিন,
নাগরিকতার স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। চার, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কি বলেছি আমি? পরিণতি ও নাগরিকতার বিষয়ের পরিসর বা বিষয়বস্তু সাধারণত 4 ধরনের হয়ে থাকে। 1, নাগরিকের অধিকার ও কর্তব্য। 2, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। 3, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। 4, নাগরিকতার নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই 4 ধরনের বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে আমি কি বলেছি? নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আমি আবারও বলছি, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি নাগরিকের অধিকার ও কর্তব্য, পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায়, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। আমি আবারও বলছি, তোমাদেরকে যে 4টি টপিকস আমি লিখে দিয়েছি, 1 নম্বরে বলেছিলাম, লিখে দিয়েছি নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি নাগরিকের অধিকার ও কর্তব্য, পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায়, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়েছে। পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তুর মধ্যে 2 নম্বর যে টপিকসটি আমি দিয়েছি সেটি হলো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। কি বলেছি? সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতায় আলোচ্য বিষয়। এখানে আমি যে কয়েকটি বিষয় বলেছি তার মধ্যে উৎপত্তি, প্রকৃতি, কার্যাবলী, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। এর উপরে আমি আলোচনা করেছি নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধি করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান আর সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বুঝি? যেমন পরিবার, এটা একটা কি সামাজিক প্রতিষ্ঠান। সমাজ, সামাজিক প্রতিষ্ঠান। রাষ্ট্র,
এটা হলো রাজনৈতিক প্রতিষ্ঠান, নির্বাচন, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ইত্যাদি। নির্বাচন বলতে আমরা কী বুঝি? প্রিয় শিক্ষার্থী, নির্বাচন এমনই একটা বিষয়, নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, আর তাদের মধ্য থেকে যাকে পছন্দ করা হয়, মনে হয় ভালো হবে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দেশের খেদমত করার জন্য আমরা ভোটাধিকার প্রয়োগ করে থাকি। তাই সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে আমরা ওতপ্রোতভাবে জড়িত। একটি দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জনগণের অধিকার বিশদভাবে রয়েছে। এখানে জনগণ কাকে নির্বাচিত করে কাকে দিয়ে দেশ পরিচালনা করাবে, সেই দায় দায়িত্ব একমাত্র জনগণের উপর ন্যস্ত থাকে। 3 নম্বরে পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তুর মাধ্যমে 3 নম্বর যে টপিক্সটা আমি দিয়েছি সেটি হলো নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি, আমরা কোথায় বাস করি? যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। আমি আবারও বলছি, আমরা যেখানে বাস করি, আমরা তো অবশ্যই কোথাও না কোথাও বাস করি, তাই না? তো সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। আমাদেরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তুর মধ্যে 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণতি ও নাগরিকতার বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এসবের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে এতক্ষণ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, বিষয়বস্তুগুলো হলো পরিণতি ও নাগরিকতার বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। এই বিষয়বস্তু পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক ও বিস্তৃত, আমি আগেই বলেছি তোমাদেরকে। আর এই বিষয়বস্তুগুলি নিয়ে আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি? নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করেছি, কি বলেছি আমি, কি নিয়ে আলোচনা করেছি? নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করেছি। 2 নম্বরে আলোচনা করেছি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি। 3 নম্বরে আলোচনা করেছি নাগরিকতা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। 4 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টি হলো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে এতক্ষণ পরিণতি ও নাগরিকতা কী সেই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু ও পরিসর নিয়ে আলোচনা করেছি। তো এই এতক্ষণ যে আলোচনাটা আমি করেছি, এই আলোচনার
মধ্যে তোমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে তোমরা, আমি জানি। তোমাদেরকে আমরা 1 তারিখে বই দিয়ে দিয়েছি। সেই বইগুলো তোমরা বাসায় দেখবে এবং যেখানে বুঝবে না সেখানে বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি না বুঝো, আমরা যে অনলাইন ক্লাসটি পাঠিয়েছি তোমরা কমেন্টের মাধ্যমে বা আমাদের মোবাইল নাম্বারগুলো তোমাদের কাছে দেওয়া আছে, সেই মোবাইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যে আমি পরিণতি ও নাগরিকতা কী এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, এরপরে আলোচনা করেছি পরিণতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। এই বিষয়বস্তুর মধ্যে 4টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। কি আলোচনা করেছি? নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করেছি, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, এরপরে আলোচনা করেছি নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, এই যে আলোচনাটি আমি করেছি সেই আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে বাসায় বই নিয়ে পড়ার টেবিলে সবসময় থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে তোমরা পড়াশোনা করবে এবং অল টাইম, যে বিষয়টি না বললে নয়, তোমরা বাসায় থাকলেও তোমরা মাস্ক ব্যবহার করবে। মাস্কের বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।